বাংলাদেশে মাজার সংস্কৃতিটি আসলে কি? মাজার হচ্ছে দর্শনীয় স্থান। আমরা দেখি যে তারা মাজারে যায়, মাজারে যেয়ে বিভিন্ন রকম মানত-টানত করে। এইখানে আপনি একটা ব্যাপার বলেছেন। আমরা আসলে কিছু জিনিস কালচার, সবকিছু কিন্তু রিলিজিয়াস না। মাজারে অনেকেই অনেক কিছু সেবন করছে, নেশা জাতীয় দ্রব্য সেবন করছে। যে মাদক সেবন করছে তাকে সরাইতে হবে। মাজার ভাঙা কি আপনি মনে করেন যে মাদক সেবনের সমাধান? নাগরিক প্রতিদিনের সপ্তাহে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি ফারদিন আলম। আজ আমরা মাজার প্রসঙ্গ নিয়ে আলোচনা করব এবং মাজার প্রসঙ্গ নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত রয়েছেন একজন গণমাধ্যম কর্মী এবং রিসার্চার শফি মাওলা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ ফারদিন। কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি, ভালো আছি। আমরা দেখছি যে দেশে একের পর এক মাজার ভাঙা হচ্ছে। সর্বশেষ আমরা দেখলাম যে শাহ আলী বাগদাদির মাজারেও হামলার ঘটনা ঘটেছে। সেখান থেকে দেশ জুড়ে আলোচনায় এসেছে মাজার প্রসঙ্গ। আমরা জানতে চাইবো বাংলাদেশে মাজার সংস্কৃতিটি আসলে কি? দেখুন, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি জিজ্ঞেস করেছেন। আপনাকে আগে যদি মাজার প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলি তাহলে আমাদেরকে আগে যেতে হবে ওয়ার্ডটার মিনিংটা কি। মাজার আরবি শব্দ, এটার প্রপার যে বাংলা যদি আপনি করেন এর অর্থ দ্বারা হচ্ছে দর্শনীয় স্থান বা পরিভ্রমণের জায়গা। আর ইংরেজিতে যদি আমরা বলি দ্য লোকেশন অফ ট্রাভেল, আমরা ট্যুরে যাই বিভিন্ন জায়গায়। সো মাজার হচ্ছে দর্শনীয় স্থান। এখন ধরেন আপনি হয়তো সৌদি আরবে গেলেন, যে মসজিদে নববীতে আপনি যেতে চান, মানে ইটস দ্য ট্রাভেল প্লেস ফর ইউ। সো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আবিধানিক অর্থে আসেন তাহলে মসজিদে নববীও কিন্তু মাজারের ভূমিকায় যাচ্ছে, কারণ সেটাও দর্শনীয় স্থান। সো এটা হচ্ছে মাজারের অর্থ। মানে আমরা বাংলায় মাজার সংস্কৃতিকে চিনি যে বুজুর্গ ব্যক্তিদের কবর হিসেবে, বাট মাজার অর্থ কিন্তু মূলত দর্শনীয় স্থান বা ঐতিহাসিক যে কোনো স্থান হতে পারে সেটা। এটি মানে বিশ্ব জুড়েও আমরা দেখছি যে এক ধরনের মাজার সংস্কৃতি আসে। তো মানে আমাদের দেশে এবং বিশ্ব জুড়ে কি সেম কালচারটা? এইটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন ফারদিন। আসলে মাজার কালচারটা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেন বা কথা বলেন, কিন্তু আমি রিসার্চ করতে গিয়ে এখানে কিছু বিষয় দেখলাম। হ্যাঁ, যেমন যেটা হচ্ছে আপনার দ্য ওয়ার্ল্ড শ্রেইন কালচার বা বিশ্ব মাজার যে কালচার আছে, সেখানে আমার কিছু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আছে বা অভিজ্ঞতার জায়গা আছে। যেমন আমি শুরু করতে চাই নিউ ইয়র্ক দিয়ে, দ্য সিরিজ অফ নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে একটি মাজার আছে, পেনসিলভেনিয়ায় আর কি, নিউ ইয়র্ক থেকে একটু দূরে। পেনসিলভেনিয়ায়ও একটা মাজার আছে। এবং আপনি যেটা বললেন না যে ওদের মাজারগুলো আবার আমাদের মতো না, যেমন আমাদের মাজারগুলো কিন্তু ওপেন প্লেসেস, যে কেউ যেতে পারছে, যখন ইচ্ছা যেতে পারছে, কোনো ফটক নেই। বাট নিউ ইয়র্কের বা পেনসিলভেনিয়ার মাজারটা কিন্তু এরকম না। এটা কি, সেটা একটা রাষ্ট্রীয় স্থান, হেরিটেজ হিসেবে দেখা হয়। যে 900 বছর আগের একটা কবর, নিউ ইয়র্ক কিন্তু সেভাবে ধর্মপরায়ণতা থেকে কিন্তু মাজারকে তারা ট্রিট করছে না। তারা চিন্তা করছে যে 900 বছর আগের একটা কবর, তাহলে তো এটা একটা ঐতিহাসিক স্থান। নিউ ইয়র্ক সেভাবে ট্রিট করছে এবং তারা সেটা, আমরা জিয়ারতে যাই আর তারা সেখানে ট্রাভেল করতে যাচ্ছে, তারা ট্যুর করতে যাচ্ছে, তারা দেখতে চাচ্ছে যে 900 বছর আগের একটা কবর, সেটা কোন ব্যক্তির, তার ইতিহাস কী। এবং একই জিনিস আপনি তুরস্কে দেখবেন। ইফ ইউ গোয়িং টু দ্য টার্কি, ইউ ক্যান সি দ্যাট যে সেখানে যে রুমির শ্রেইন বা রুমির মাজার যে আছে, সেখানে প্রচুর পরিমাণ কিন্তু পর্যটক যাচ্ছে প্রতি বছর। একটা হিসেবে দেখা গেছে বছরে প্রায় 3 মিলিয়ন ট্রাভেলার্স রুমির মাজার জিয়ারত করতে যায় এবং সেখানে পরিদর্শন করতে যায়। কিন্তু আমাদের মতো কিন্তু তাদের কালচারটা না। বাট মাজার তুরস্কেও আছে, আমেরিকায়ও আছে এবং রাষ্ট্র সেগুলোকে ওন করে। রাষ্ট্রায়ত্ত মাজার বলা যেতে পারে একরকম। মাজার আসলে কাদের জন্য, কারা মাজারে যায়? আমাদের দেশের কথাই বলছি। দেখুন, মাজারে যায় তো সাধারণ মানুষ, আপামর জনতা, যারা দর্শন করতে পছন্দ করে, যারা দেখতে পছন্দ করে, যেতে পছন্দ করে, যারা হিস্টোরিক্যাল প্লেসগুলো ভিজিট করতে পছন্দ করে। কিছু যে মানে এই লোকটাই এই নির্দিষ্ট মাজারে যায়, হ্যাঁ তাদের কথা বলছি। সেটা বলছি। আপনার সেই জায়গায় দেখতে হবে যে মাজার হয় কাদের, মানে মাজারটা হয় কাদের। আমরা দেখছি যে বাংলাদেশে একটা কনস্পিরেসি থিওরি আছে যে পীর বা পাগল ফকির তারা মারা গেলে মাজার হয়, কিন্তু আলটিমেটলি মাজার কালচারটা কি সেখান থেকে এসেছে, এটা বুঝতে হবে। আমরা যদি দেখি বাংলায় প্রথম দিকে, আমরা যদি মাজারের ইতিহাস দেখতে যাই, আপনাকে দেখতে হবে যে শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর মাজার, যেটা সিলেটে অবস্থিত, বৃহত্তর সিলেটে, এবং প্রায় 800-900 বছর হয়ে যাচ্ছে। কিন্তু উনি আসলে কে ছিলেন, বা এই যাদের মাজার হয়েছে তারা আসলে কে ছিলেন?
তারা ছিলেন নাবিক এবং পর্যটক। আপনাকে একটা জিনিস দেখতে হবে, যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইয়ামেনের, তিনি মূলত ইয়ামেন থেকে এসেছিলেন। তার বাবা ছিলেন ইয়ামেনের শাসক, কিন্তু তিনি এই শাসন কার্য এবং তিনি নিজেও কিন্তু আইনবিদ ছিলেন। তৎকালীন সময়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আইনবিদ ছিলেন, কিন্তু তার কাছে এই সমস্ত ব্যাপারগুলো ভাল লাগতো না। তিনি চিন্তা করতেন যে আমি কেন রাষ্ট্র শাসন করব, মানুষকে আমি কেন শাসন করব, আমি প্রকৃতির কাছে থাকতে ভালোবাসি, আমি ঘুরতে পছন্দ করি। সো ওনারা কিন্তু জাহাজ দিয়ে সেই সময়ে নদীপথে এই ভূখণ্ডে এসেছিলেন, এবং তারা এই ভূখণ্ডে এসে তারা নিজেদের ফিলসফিটাকে আসলে প্রসার করেছে যেভাবে ইসলামের আসলে প্রসার হয়। সো তারা কে ছিলেন আসলে? তারা কি পাগল ফকির ছিলেন? না, তারা তো ছিলেন পর্যটক, তারা ছিলেন জাহাজের নাবিক। তারা এসেছেন এই ভূখণ্ডে এবং এখানেই তারা নিজেদের বাকি জীবন অতিবাহিত করে একসময় তারা এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এবং এখানেই কিন্তু তাদের সমাধি হয়েছে, যেটা এখন আমরা মাজার হিসেবে ট্রিট করছি। সো এই যে যাদের মাজার হয়েছে তাদেরকে যারা ভালোবাসে, এখন ঐতিহাসিক ব্যক্তিদেরকে মানুষ এখনও ভালোবাসে। আমরা দেখি যে নবাব সিরাজকে এখনও বাঙালি ভালোবাসে, এবং প্রচুর বাংলাদেশে এখনও নবাব সিরাজের সেই মুর্শিদাবাদে নবাব সিরাজের যে স্মৃতিস্তম্ভ আছে সেটা দেখতে যায়। সো শাহজালাল রহমতুল্লাহকে যারা ঐতিহাসিকভাবে ভালোবাসে তারা মাজারে যাচ্ছে, তারা মাজার জিয়ারত করতে যাচ্ছে। একই বিষয় বাংলাদেশে আপনি 800 বছর আগে বা 600 বছর আগের যত মাজার দেখবেন, তারা বেশিরভাগই হচ্ছেন নাবিক, পর্যটক। তারা বিভিন্ন ভূখণ্ড থেকে এই মহাদেশে এসেছিলেন এবং এখানে তাদের ঘাঁটি গেড়েছিলেন। আচ্ছা, মাজার পূজারী যারা আছে, আমরা দেখি যে তারা মাজারে যায়, মাজারে যেয়ে বিভিন্ন রকম মানত টানত করে, এবং আমরা দেখেছি অনেক জায়গায় যে একটা ছাগল কেটে সেখানে একটা মানত করা হচ্ছে কোনো কিছু একটা লাভের আশায়। এটা কি আমরা একটা কুসংস্কার বলতে পারি? এখানে আপনাকে একটা যেহেতু আপনি বললেন যে মাজার যাদের নামে হয় তারা একজন নাবিক অথবা একজন পর্যটক, এইখানে আপনি একটা ব্যাপার বলেছেন। আমরা আসলে কিছু জিনিস কালচার, সব কিছু কিন্তু রিলিজিয়াস না। আপনি ধরুন এই যে আমরা ক্যামেরায় শ্যুট নিচ্ছি, আপনার হাতে যে পত্রিকা আছে এটা কি ইসলামিক ক্যামেরা? এটা কি ইসলামিক পত্রিকা? আপনার শার্টটা কি ইসলামিক শার্ট? সাম ইস্যুজ আর পার্ট অফ কালচার। এখন মাজারটা যেহেতু একটা জিনিস আপনার বুঝতে হবে যে 800 বছর ধরে বাংলায় বা 1000 বছর ধরে বাংলায় মাজার কালচারটা চলছে। তো ইটস বিকেম দ্য কালচার, রাইট? বিকেম দ্য পার্ট অফ কালচার। সো যখন এটা আপনার কালচারাল পার্ট হয়ে যাবে, যেমন আমরা দেখি যে বিয়ের আগে একটা গায়ে হলুদ করা হয়, রাইট? আপনারা সবাই সেটার সাথে পরিচিত। এখন বিয়ে হলুদ কি এই যে গায়ে হলুদ বিয়ের আগে, এটা কি ইসলামিক কালচার? না, এটা উপমহাদেশীয় কালচার। এখন আপনি বলছেন যে মাজারে অনেকে মানত করতে যাচ্ছে, সেটা এক একজনের ধর্মীয় বিশ্বাস, আপনি বাদই দেন। আমি কারো ধর্মীয় বিশ্বাসে যাব না। ধরেন আপনি একজন হিন্দু ধর্মাবলম্বী, তার বিশ্বাসের সঙ্গে তো আমার ধর্মাবলম্বীর বিশ্বাস যাচ্ছে না। একজন বৌদ্ধর সাথে একজন হিন্দুর ধর্মীয় বিশ্বাস কিন্তু মিশে যাচ্ছে না। সো আমরা ধর্মীয় কালচারটাকে এক পাশেই রাখলাম, এটা যার যার ব্যক্তিগত বিষয়। এখন আপনি যেটা বললেন যে দেখছেন যে ওখানে খাসি কোরবানি হচ্ছে বা ছাগল কোরবানি হচ্ছে বা ইয়ে করা হচ্ছে, এখন আমার প্রশ্ন হচ্ছে সেটা খাচ্ছে কারা? মাজারে পাগল থাকছে সাধারণ মানুষ, দিনহীন মানুষ। আপনি আমি কিন্তু মাজারে প্রতিদিন খেতে যাব না, বিকজ ইউ হ্যাভ এ ওন অ্যাড্রেস। আপনি দিন শেষে আপনার বাড়িতে ফিরবেন কাজ শেষে। এখন মাজারে যে খেতে যাচ্ছে সে হচ্ছে দিনহীন মানুষ, পথহারা মানুষ। মাজারটা তার জন্য একটা খাবারের জায়গার হয়তো একটু ব্যবস্থা করছে। সো আলটিমেটলি কিন্তু সেই ছাগল বা খাসি যেটা কোরবানি হচ্ছে সেটা কিন্তু আলটিমেটলি মানব কল্যাণে আসছে, ক্ষুধার্ত মানুষ খেতে পারছে। সো আমি এটাকে খুব পজিটিভলি নিতে চাই। এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাজার ভাব ভেঙে ফেলা হচ্ছে। এই ভাঙছে কারা, কেন তারা ভাঙছে? এখানে তো একটা হিস্টোরিক্যাল কারণ থাকবে। আপনার মাজার যে ভাঙার প্রশ্নটা আপনি করলেন, এটা কোনো ব্যক্তিকে কিন্তু আমরা মেজার করব না। আপনাকে দেখতে হবে যে এখানে হিস্টোরিক্যাল কনফ্লিক্টটা কার সাথে আছে। একদম ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমার স্টাডি বা আমার রিসার্চ থেকে, আমি মাজারকে একটা কালচারাল এন্টিটি হিসেবে দেখি। আপনার পহেলা বৈশাখ আপনার ঐতিহ্য, আপনার কালচার। আপনার ঈদ, রোজা যেমন ধর্মীয় তেমন আপনার কালচারাল পার্ট। তো আমি মাজারকে একটা কালচারাল এলিমেন্টস হিসেবে দেখি। যেমন তাজমহলকে আপনি ঐতিহাসিক নিদর্শন হিসেবে দেখেন, আমি মাজারকে ঐতিহাসিক নিদর্শন হিসেবে দেখি। এখন আপনার মেজার করতে হবে যে বাংলায় বৈশাখকে থামিয়ে দিতে চায় কারা, বাংলায় ইতিহাসকে মুছে ফেলতে চায় কারা, কারা সংস্কৃতির বিরুদ্ধে কারা। মাজার কালচারের বিরুদ্ধে আলটিমেটলি তারাই দাঁড়াচ্ছে। আপনি মাজারকে টোটালি ধর্মীয় দিক থেকে চিন্তা করবেন না। ইউ ডোন্ট নিড টু থিঙ্ক
থিঙ্ক অ্যাবাউট ফ্রম রিলিজিয়াস পার্সপেক্টিভ। আমরা তো দেখলাম যে পেনসিলভেনিয়ায় যে মাজারের রেফারেন্স আমি আপনাকে দিলাম, পেনসিলভেনিয়ায় কি ট্রাম্প কি মুসলিম, বা পেনসিলভেনিয়া কি মুসলিম অঙ্গরাজ্য? সেখানেও তো মাজার তারা টিকিয়ে রেখেছে, তারা ইতিহাস হিসেবে টিকিয়ে রেখেছে। আপনি সেইভাবে টিকিয়ে রাখেন। পহেলা বৈশাখ তো আপনার আমার ধর্মীয় বিষয় না, মাজারকেও আপনি ধর্মীয়ভাবে চিন্তা করেন না, বাট আপনাকে রাখতে হবে তো, বিকজ ইটস দ্য পার্ট অফ হিস্ট্রি। সো পহেলা বৈশাখ, মুক্তিযুদ্ধ চেতনা, এই বিষয়গুলোতে যারা আঘাত করতে চাচ্ছে, মাজারে আসলে তারাই আঘাত করতে চাচ্ছে। আবার তারা আবার কি বলছে দেখেন, তারা আবার বলছে যে মাজারে কি হচ্ছে, মাজারে অনেকেই অনেক কিছু সেবন করছে, নেশা জাতীয় দ্রব্য সেবন করছে। আমরা দেখেছি যে এটা আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যে এটা একটা রিজন হিসেবে দেখানো হচ্ছে যে মাজারে নানা ধরনের মাদক দ্রব্য সেবনের ঘটনা আছে। এখন এই ক্ষেত্রে আমার বড় প্রশ্ন হলো, ধরুন আপনার এই হাতটা ব্যথা হতে পারে, তো আপনি কি আপনার পুরো বডি কেটে ফেলে দিবেন? মাজার যার হয়েছে তিনি কি মাদক সেবন করেছেন কিনা সেটা আপনাকে বুঝতে হবে। সেকেন্ড ইস্যুস, আমরা দেখছি যে বাংলাদেশে অনেক অফিস আদালতে অনেক করাপশন আছে, তাই বলে কি আপনি সেই অফিস আদালত বন্ধ করে দিচ্ছেন? আপনাকে তো করাপশনটাকে কারেক্ট করতে হবে। ঠিক আছে, আপনি মনে করছেন যে এখানে মাদকদ্রব্য সেবন হচ্ছে, আপনি প্রশাসনের উপস্থিতি বাড়ান, আপনি সেটাকে ওন করেন যে না, এখানে মাদক সেবন চলবে না, এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, এটা একটা ঐতিহাসিক জায়গা। আপনি যেমন আজকে ধরেন এই যে এই পত্রিকার অফিস, এখানে যদি আমি মাদক সেবন করি আমাকে বের করে দিবে, কারণ দেখলাম যে বাইরে আপনাদের সিকিউরিটি গার্ড আছে। আপনারা এটাকে ওন করছেন, তাই বলে আপনি কি অফিস বন্ধ করে দিবেন? আমি যদি এখানে বসে মাদক সেবন করি, আপনি কি কালকে থেকে অফিসটা অফ করে দিবেন? আপনাকে তো সেটা ফিক্স করতে হবে, যে মাদক সেবন করছে তাকে সরাইতে হবে। মাজার ভাঙা কি আপনি মনে করেন যে মাদক সেবনের সমাধান? যে মাদক সেবী আজকে মাদক নিচ্ছে, মাজার যদি আপনি ভেঙে দেন, কালকে সে অন্য কোথাও মাদক নিবে। আপনাকে তো ইস্যুটাকে ফাইন্ড আউট করতে হবে, ইস্যুটা কি মাজার না মাদক? ইস্যুটা মাজার, তাই না? না হলে আপনি মাজার ভাঙবেন কেন? আরেকটা প্রশ্ন জানতে চাই যে বাংলার সুফি কারা আসলে, তারা কোথা থেকে, তাদের উৎপত্তি, তারা কোথা থেকে এসেছে? দেখুন, একটা বেশ হিস্টোরিক্যাল জায়গায় আপনি হাত দিলেন। আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ডের অক্সফোর্ড থেকে শুরু করে হার্ভার্ড সহ বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে সুফিদের উপরে কিন্তু আলাদা পিএইচডি করার অপশন আছে। সুফিরা হচ্ছে মূলত দার্শনিক ব্যক্তিবর্গ, যারা ফিলোসফার। আবারও সেই ফিরতে হয় ইবনে বতুতা, শাহ আলী বাগদাদি, এবং যাদের মাজার বাংলাদেশে আমরা অ্যাজ ইউজুয়ালি দেখি, তাদের এখানে ফিরতে হয়। আবার ভারতে আছে মুজাদ্দেদ আল ফেসানি, আল্লামা ইকবাল, তাদের মধ্যে ফিরতে হয়। ওনারা দার্শনিক ছিলেন মূলত। আপনি দেখবেন যে বাংলার সুফি যারা আছে, তারা কখনো না কারোর প্রতি কিছু চাপিয়ে দেয় নাই যে এই তোমরা ইসলাম গ্রহণ করো। তারা মানুষের উপর বল প্রয়োগ করেনি, তারা তাদের দর্শনটাকে এস্টাবলিশ করেছে। যেমন আমরা দেখেছি যে ভারতে আজমির শরীফ বিখ্যাত ধর্মতীর্থ, সেখানে সেটা যার প্রতিষ্ঠা করা তিনি হচ্ছেন খাজা মাইনুদ্দিন চিশতি। তিনি যখন ভারতে গেলেন, তিনি কাউকে বললেন না যে তোমরা আমার ধর্ম গ্রহণ করো। ওনার ব্যক্তিত্বের উপর প্রভাবিত হয়ে মানুষ ধর্মটা গ্রহণ করেছে। এই যে ব্যক্তিত্ববোধ, এই যে দার্শনিক চিন্তাধারা, এই যে আধুনিকতাবাদ, যে কারোর উপর কিছু চাপিয়ে দিব না, তারাই আসলে সুফি। এবং এই উপমহাদেশে প্রচুর সুফিদের একসময় কিন্তু আনাগোনা আমরা দেখেছি। মাজারের নিরাপত্তা রক্ষায় কোন ধরনের ব্যবস্থা নেওয়া যায় মাজারকে রক্ষা করার জন্য? এইখানে আমি আপনার সঙ্গে একটু আবার ওয়ার্ল্ড কালচারকে কানেক্ট করব। দেখুন, মাজার আমরা যেটা প্রথমেই বললাম যে তুরস্কে আছে, আমরা দেখেছি নিউ ইয়র্কে আছে, আর বিশ্বের আরও অনেক দেশে মাজার আছে। আপনি যদি ইউরোপের অনেক কান্ট্রি দেখেন, আপনি প্রচুর মাজার পাবেন সেখানেও। এখন তারা আসলে মাজারকে কিভাবে রক্ষা করছে? প্রথমেই মাজারকে আপনার ধর্মীয় জায়গা থেকে চিন্তা করা যাবে না। যেমন পহেলা বৈশাখকে আপনার ধর্মীয় রেফারেন্স দিয়ে জায়েজ করার কোনো প্রয়োজন নাই, এটা আপনার কালচার, এটা আপনার ধর্ম না। আমি বলবো মাজারকেও আপনি কালচার হিসেবে ট্রিট করেন টোটালি, এবং এগুলো রাষ্ট্রীয় আয়ত্তে নিয়ে নেওয়া হোক। তুরস্ক $1 ট্রিলিয়ন আর্ন করে রুমির মাজারকে কেন্দ্র করে, কারণ প্রচুর পরিমাণ পর্যটক যাচ্ছে এবং তুরস্ক $1 ট্রিলিয়ন আর্ন করছে। অলসো ইন্ডিয়া, আমি বললাম যে আজমির শরীফ, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ইন্ডিয়া কি মুসলিম বৃহত্তর দেশ না? সেটা তো মুসলিম বৃহত্তর দেশ না, সেখানকার বৃহত্তর জনগণ তো মুসলিম না। তারপরেও তারা আজমির শরীফ এবং দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজার সহ অসংখ্য মাজার টিকিয়ে রেখেছে। কারণ কি? এখান থেকে তারা অর্থনৈতিকভাবেও বেনিফিট পাচ্ছে, এবং গভর্নমেন্ট টেক ইট ওভার, এটা সরকারে নিয়ে নিয়েছে। আপনি সেখানে গিয়ে যা ইচ্ছা তা করতে পারবেন না। আমার মনে হয় আপনি মাজারের নিরাপত্তা যদি রক্ষা করতে চান, একান্ত আমার জায়গা থেকে আমার মনে হয় এগুলো সরকারের টেক ওভার করা উচিত। কারণ আপনি দেখেন ইউনিসেফ
একটা জায়গা 300 বছর হয়ে গেলে ইউনিসেফও সেটাকে বিশ্ব ইতিহাস সভ্যতার অংশ হিসেবে নিয়ে নেয়। সেখানে বাংলাদেশের অনেক এমনও মাজার আছে যেগুলো 1000 বছর আগের, তো সেগুলো এখনো গভর্নমেন্ট কিন্তু নিচ্ছে না, কিন্তু আপনার এটা নিয়ে নেওয়া উচিত। আপনি যদি গভর্নমেন্ট যদি এটা টেক ওভার করে, যেটা হবে এটাকে আসলেই দর্শনীয় স্থান হিসেবে উপস্থাপন করা হবে। আপনি মাজার জিয়ারতে যাবেন, আপনি টিকিট কাটবেন, আপনি একটা ফি দিয়ে তখন ঢুকবেন, এবং বিশ্বের অন্যান্য দেশ থেকেও আপনার এখানে পর্যটকরা আসবে, তারা দেখে যে মানে দেখতে চাইবে যে আসলে মাজারটা কি, এবং আপনার গভর্নমেন্ট এখান থেকে ইকোনমিক্যালি লাভবান হবে, ইতিহাস সভ্যতা টিকে থাকবে। মিশরের পিরামিড সেটা তো কোনো মাজার না, রাইট? সেটা তো কোনো সুফি মনীষীদের করা না, কোনো মুসলিম পুরুষদের করা না। ফেরাউন ইতিহাসের অন্যতম কলঙ্কিত একটা চরিত্র। তার সৃষ্টি করা পিরামিড, তার তৈরি করা পিরামিডকে তো এখনো মানে তার সময়ের পিরামিডকে তো এখনো টিকিয়ে রাখা হয়েছে। মিশর তো বলেনি যে আমরা ভেঙে ফেলি এটা। সো এইভাবেই চিন্তা করতে হবে আপনার, এটা আপনার নিজের জন্যও ভালো, দেশের জন্যও ভালো, ইতিহাস সভ্যতা সংস্কৃতির জন্যও ভালো। অসংখ্য ধন্যবাদ শফি মাওলা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ ফারদিন। দর্শক, এতক্ষণ আমরা যুক্ত ছিলাম নাগরিক প্রতিদিনের সপ্তাহে। আমাদের সাথে যুক্ত ছিলেন একজন গণমাধ্যম কর্মী এবং রিসার্চার শফি মাওলা। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।